বড় বড় উৎসব টার্গেট করে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে সংঘবদ্ধ চক্র। রাজধানীতে 6 সদস্য গ্রেফতার। বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির সরঞ্জাম জব্দ। করোনাকালে শিক্ষার্থীদের অটো প্রমোশনের সমালোচনা করলেও সমাধান দিল না বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা। এর চেয়ে ভালো বিকল্প নেই মত শিক্ষাবিদদের। 5 দিনের ব্যবধানে পদ্মা সেতুতে যোগ হচ্ছে 34তম স্প্যান। মেট্রো রেলের অর্ধেকের বেশি কাজ শেষ। দিনরাতের কর্মযজ্ঞে বসছে স্থায়ী লাইন। ডিসেম্বরে ট্রায়াল। ঢাকায় না হলেও দেশের বিভিন্ন স্থানে কুমারী পূজার আয়োজন। 108টি পদ্মে সন্ধি পূজার আনুষ্ঠানিকতা। কলকাতায় স্বাস্থ্যবিধি মেনে তারকাদের অঞ্জলি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সিলেটের আলোচিত যুবক রায়হান হত্যা মামলায় গ্রেফতার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন খানম এ আদেশ দেন। এর আগে সকালে হারুনকে পুলিশ লাইন্স থেকে গ্রেফতার করে পিবিআই অফিসে আনা হয়। পরে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রায়হান হত্যার ঘটনায় পলাতক ফাঁড়ি ইনচার্জ আকবরের সহযোগী হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে নজরদারিতে রাখা হয়েছিল। এই ঘটনায় 5 পুলিশকে সাময়িক বরখাস্ত এবং 3 জনকে প্রত্যাহার করা হয়। গত 11 অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত হন রায়হান। 12 অক্টোবর রায়হানের স্ত্রী বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি পরে পিবিআইয়ে হস্তান্তর করা হয়। আসামি টিটু চন্দ্র দাস এবং আসামি হারুনুর রশিদ এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি হারুনুর রশিদকে আমরা রিমান্ডের 7 দিনের জন্য রিমান্ডে প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রায়হান হত্যার প্রতিবাদে সিলেটের মদিনা মার্কেট এলাকায় মানববন্ধন করছেন স্থানীয়রা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, 4 নম্বর ওয়ার্ডের জন্য নিন্দিত কাউন্সিলর। ধন্যবাদ জাফর। এই যে রায়হান হত্যার বিচারের দাবিতে এবং বিশেষ করে যে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবরের গ্রেফতারের দাবিতে বৃহত্তর আখালিয়া এলাকাবাসীর পক্ষ থেকে আজ বিশাল একটি মানববন্ধন কর্মসূচি ডাক দিয়েছে এবং মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন স্তরের ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশেষ করে এই এলাকার বিভিন্ন এলাকাবাসী এসে জড়ো হয়েছে। এই এলাকার তারা বেশ কয়েকদিন থেকে কর্মসূচি করছে। আজকে একটি রয়েছে এই বৃহত্তর আখালিয়া বড় হামসা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। মানববন্ধন কর্মসূচি এবং আজকে রাত্রে বসে পরবর্তী আর আজকে 72 ঘন্টা তাদের যে আলটিমেটাম ছিল সেই 72 ঘন্টা আলটিমেটাম শেষ করে আজকে শেষ হচ্ছে এবং আলটিমেটামের পর আজকে রাতে বসে নতুন করে আবার কর্মসূচি প্রণয়ন করা হবে। নতুন করে কর্মসূচি প্রণয়নের মধ্য দিয়ে আবার তারা নতুন কর্মসূচি দিবে। যেহেতু আজকে 13 দিন পর্যন্ত আকবরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ইতিমধ্যে 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। 2 জন আসামির মধ্যে আজকে সর্বশেষ যেই হারুনুর রশিদ কনস্টেবল, সে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি কনস্টেবলকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই এবং পিবিআই এর পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে এই পর্যন্ত 2 জনকে তারা 5 দিনের রিমান্ডে নিয়েছে। আগামীকালকে প্রথম যাকে নেওয়া হয়েছিল টিটু চন্দ্র দাস, তাকে রিমান্ড শেষ হবে আগামীকালকে এবং রিমান্ড শেষেই তাকে কালকে আদালতে 164 অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে এবং আদালতের মাধ্যমে যদি 164 দেয় তারপরেই জানা যাবে পরবর্তী কার্যক্রম। তবে আমার সাথে কথা হয়েছে যে পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা মহিদুল ইসলাম, তিনি বলেছেন যে আগামীকালকে তারা নতুন করে সংবাদ দিতে পারে, অর্থাৎ যেই আসামিকে কালকে 164 করা হবে এবং এই টিটু চন্দ্র দাসকে কালকে 164 করা হবে। 164 করার পরে যে অন্যান্য যারা আসেন, যারা এখন হারুনুর রশিদ পর্যন্ত নেওয়া হয়েছে, 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আরও রয়েছে এই মামলার যে 5 জন সাময়িক বরখাস্তকৃত আকবর সহ, তাদের মধ্যে এখন পর্যন্ত 3 জনই বাইরে রয়েছে, গ্রেপ্তারের বাইরে রয়েছে। একমাত্র 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। টিটু এবং হারুনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আর 3 জনের মধ্যে 2 জন রয়েছে পুলিশের হেফাজতে এবং আকবর রয়েছে পালিয়ে গিয়েছে। আকবর 13 দিন থেকে পালিয়ে
আছে, কেউ তাকে ধরতে পারছে না। মোটামুটি আকবরকে ধরার জন্য বা এই বিচারের দাবিতে এইখানে রায়হানের পরিবার, আত্মীয় স্বজন, এলাকাবাসীর এই মানববন্ধন কর্মসূচির এই ছিল সর্বশেষ। রায়হান হত্যার প্রতিবাদে এবং বিচার দাবিতে সিলেটের মদিনা মার্কেট এলাকায় মানববন্ধন করছেন স্থানীয়রা। সে খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। সম্প্রতি কোনো ঘটনায় পুলিশের কেউ দোষ করে ছাড় পায়নি। সিলেটের রায়হান হত্যার ঘটনায় অভিযুক্তরাও ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। বিচ্ছিন্ন দুই একটি ঘটনার কথা যেটা বললেন, সেখানে কিন্তু পুলিশকে ছাড় দেওয়া হয়নি। পুলিশ যেখানেই অন্যায় করেছেন, যারা এই শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাদের কিন্তু আইনের মুখোমুখি করা হয়েছে এবং তারা শাস্তির মুখোমুখি হয়েছে। মূল আসামিকে ধরা হয়নি সেটা বলবেন না, মূল আসামিকে শনাক্ত করা হয়েছে এবং আমরা খুব শীঘ্রই তাকে ধরে ফেলব। ঈদ পূজা সহ বড় বড় উৎসবকে টার্গেট করে জাল টাকা ছড়িয়ে দেওয়ার সংঘবদ্ধ চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর তেজগাঁও বিভাগের একটি টিম বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে। এ সময় বিপুল পরিমাণ জাল টাকা ও সরঞ্জাম জব্দ করা হয়। থরে থরে সাজানো হাজার টাকার বান্ডিল, আছে ডলারও। মুদ্রার রং, জলছাপ থেকে শুরু করে সবকিছুই যেন আসল। প্রথম দেখায় বিভ্রান্ত হতে পারেন যে কেউ, আসলে এর সবই মেশিনে ছাপানো জাল টাকা। শুক্রবার গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের একটি টিমের বিশেষ অভিযানে গ্রেফতার হন জাল টাকা তৈরির সংঘবদ্ধ চক্রের 6 সদস্য। এ সময় তাদের কাছ থেকে 58,70,000 টাকা মূল্যমানের বাংলাদেশি জাল নোট, 113টি জাল ডলার ও ছাপানো জাল টাকার 2 বান্ডিল কাগজ উদ্ধার করা হয়। জব্দ করা হয় টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম। দুজন ব্যক্তি প্রথমে গ্রেপ্তার করে, সেটা হলো মামুন এবং শিমু, এবং তাদের জিজ্ঞাসাবাদে তাদের যে মাস্টার মাইন্ড তাকে ধরা হয় মাসুদ পারভেজ। বিভিন্ন ব্যাংকের সিল মারা এই নোটগুলিতে, যাতে বোঝা যায় সহজে যে আসল নোটের মতো। এখানে জাল ডলার বানানোর একটি মেশিন ছিল এবং ডলারগুলি হুবহু অরিজিনাল ডলারের মতোই করে তারা বানায়। এটা দেখলে সহজেই মানুষ বুঝবে না যে এটা আসল কি নকল। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা 5 থেকে 6 বছর ধরে জাল নোট তৈরি করে বিক্রি করে আসছিল। বিভিন্ন উৎসবকে টার্গেট করে চলে এদের অপরাধমূলক কর্মকাণ্ড। যে মাস্টারমাইন্ড, তার আরও অনেক জায়গায় মামলা আছে, যশোরে মামলা আছে। যে কোনো রাষ্ট্রীয় প্রোগ্রাম, উৎসব, পূজা পার্বণ, ঈদ, তখনই জাল নোটের চক্রগুলি বেশি সক্রিয় হয়ে যায় এবং তারই ধারাবাহিকতায় এই 3টি চক্র ধরা পড়ে। সংঘবদ্ধ এমন চক্র আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিতে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় তাদের আস্তানা গড়ে। এদের বিরুদ্ধে সাধারণ মানুষকে আরও সচেতন থাকার পরামর্শ পুলিশের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। একযুগেও পুরোপুরি চালু হয়নি অনলাইন জিডি বা সাধারণ ডায়েরি। যদিও 2009 সালে প্রায় সব থানায় চালুর পর 2017-তে এসে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে মাত্র 3টি থানায় পাইলট প্রকল্প হিসেবে পাওয়া যাচ্ছে এই সুবিধা। জনসাধারণ বলছে, একে তো যাওয়া আসার ঝুঁকি, তার উপর করোনা সংক্রমণ ঠেকাতে হলেও এই সুবিধা আবারও চালু করা উচিত। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। ব্যবসায়ী বাবুল ধানমন্ডি মডেল থানায় এসেছেন একটি জিডি করতে, কিন্তু থানায় আসার পর তিনি জানতে পারেন তাকে জিডি করতে হবে হাজারীবাগ থানায়। নামে মডেল হলেও ধানমন্ডিতে নেই অনলাইন জিডির সুবিধা। ওনারা বলছে যে আমাদের এরিয়াটা এখানে না, এই ওইলো হাজারীবাগ থানায় পড়ছে, ওইটা অনলাইনে জানতে পারলে আর আমরা এখানে লাগতো না। শুধু ধানমন্ডি নয়, জিডি সংক্রান্ত সরকারি ওয়েবসাইটে গেলে দেখা যায় কলাবাগান, সূত্রাপুর ও ক্যান্টনমেন্ট ছাড়া ডিএমপিতে আর কোনো থানায় এই সুবিধা নেই। 2009 সালে ঢাকায় থানা ছিল 41টি। তখন সব থানাতেই এই সুবিধা চালুর পর প্রথম 3 বছরে জিডির সংখ্যা দাঁড়িয়েছিল 5,000-এরও বেশি। কিন্তু 17তে এসে অনলাইনে জিডি পদ্ধতি বন্ধ হয়ে যায়। ডিএমপির এই উদ্বোধন কর্মকর্তা বলছেন, যে ঘটনায় মামলা করা প্রয়োজন অনেক সময় ভুক্তভোগী সেটি জিডি করে পাঠিয়ে দেন। বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইন জিডি যেগুলো করে থাকেন সেগুলো ত্রুটিপূর্ণ হয়। আরেকটু যাচাই বাছাই করে বিশ্লেষণ করে আমরা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা সবগুলো থানাতেই অনলাইন জিডি চালু করব কিনা। সব ধরনের জিডি আমরা অনলাইনে নিব নাকি বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে চালু রাখবো, সেই বিষয়টাও বিবেচনা করা হবে। নগরবাসীর চাওয়া, করোনা সংক্রমণ ঠেকাতে হলেও এই সুবিধা আবার চালু করা উচিত। থানায় যেতে আসতে আমার আধা ঘন্টার টাইম নষ্ট হয়ে যাচ্ছে, সেই প্রেক্ষিতে সেই জিনিসটা আমি 5 মিনিটের ভিতরে শেষ করতে পারছি। এটাই তো সবচেয়ে বড় সুবিধা। আমি মনে করি যে
ঢাকা শহরে যে বাকি থানাগুলি আছে সেগুলোকেও অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আনা উচিত। আইনজীবীদের মতে চলমান বাস্তবতায় এখন অনলাইনে আদালত বসছে, তাই এটা এখন সময়ের চাহিদা। ভার্চুয়াল কোর্টের মাধ্যমে যেহেতু কোর্ট কাছারি চলছে, আমাদের লয়ারদেরকে যেতে হয় না, আমরা চেম্বারে বসে ভার্চুয়ালি কোর্ট করতে পারতেছি, জামিন করতে পারতেছি। তো সেক্ষেত্রে অনলাইনে জিডিটা ডিএমপির উচিত হবে যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়ন করা। যেসব ঘটনায় ভুক্তভোগীকে সামনাসামনি আনা প্রয়োজন, সেসব ক্ষেত্রে পুলিশ সেই ব্যক্তির সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করতে পারে বলেও মনে করেন অনেকে। আতিকুর রহমান তাওয়াল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। নিম্নচাপের প্রভাবে অবিরাম বৃষ্টিতে নওগাঁয় আমনের ব্যাপক ক্ষতি। ধান ঘরে তোলার আগে হঠাৎ দুর্যোগে অসহায় কৃষক, আর্থিক বিপর্যয়ের শঙ্কা। মাত্র 5 দিনের ব্যবধানে পদ্মা সেতুতে যোগ হচ্ছে 34তম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হবে 5100 মিটার সেতু। এই মুহূর্তে মাওয়ায় আছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, জাফর, দিনের আলো শেষ হয়ে আসার সাথে সাথে আমাদের অপেক্ষাও শেষ হয়ে আসছে। অর্থাৎ এখন থেকে ঠিক 2-3 মিনিট আগে আমরা জানতে পেরেছি যে আজকের মতো পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ স্থগিত ঘোষণা করা হয়েছে আগামীকাল সকাল 8টা পর্যন্ত, অর্থাৎ রোববার 8টা পর্যন্ত এই কাজ এখন বন্ধ থাকবে। কারণ এখন আসলে কাজ করার মতো আর কোনো অবস্থা নেই। এই সকাল থেকে চেষ্টা চালাচ্ছিল কোনোভাবে যদি স্প্যানটিকে নিয়ে আসা যায়, সেটি আনা সম্ভব হয়নি। সেই কাজটি শুরু করতে হয়েছে বিকাল 4টায়। যখন আমরা অন্যান্য দিনগুলোতে স্প্যান তুলে ফেলার খবর দিই, সেই সময়টাতে আজ স্প্যান বসানোর কাজ শুরু করতে হয়েছে। হাতে সময় মাত্র 1 ঘন্টা পেয়েছেন। সেই 1 ঘন্টায় কাজ অনেকটুকু এগিয়ে রাখা সম্ভব হয়েছে। অর্থাৎ যে স্প্যানটি মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে দিনভর অপেক্ষায় ছিল, সে স্প্যানটিকে ক্রেনে করে নিয়ে আসা হয়েছে নির্ধারিত পিলারের কাছে 7 এবং 8 নম্বরের কাছে। তবে সেটি 6-7-এর কাছাকাছি এনেই এটিকে আসলে ঝুলে রাখা হয়েছে ক্রেনে। রাতভর এখানে অপেক্ষা করা হবে। এটিকে এরপর নোঙর করতে হবে, পজিশনিং করতে হবে, তারপর এটি তোলার কাজ আছে। কিন্তু পর্যাপ্ত আলো নেই এবং একই সঙ্গে এখানে আরেকটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হলো বাতাসের গতি অনেক বেড়ে গিয়েছে। সাধারণত ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার যদি গতিবেগ থাকে তখন তারা স্প্যান বসানোর কাজটি চালান। কিন্তু যেহেতু এখন বাতাসের গতি তার চেয়ে কিছুটা বেশি, নদীতে কিছুটা স্রোতের গতিও আছে, সব কিছু বিবেচনা করে এখন আর কাজ চালানোর জন্য অনুকূল পরিবেশ মনে হচ্ছে না। আর সেই কারণেই পদ্মা সেতুর প্রকৌশলীরা আগামীকাল সকাল 8টা পর্যন্ত এই 34তম স্প্যান বসানোর কাজটি স্থগিত ঘোষণা করেছেন। আবার রোববার সকালে শুরু হবে। মূলত এটি আসলে পরিকল্পনা ছিল রোববারই তোলার, কিন্তু যেহেতু আজকে একটু অনুকূল পরিবেশ দেখা গিয়েছিল, তাই একদিন এগিয়ে থাকা লক্ষ্য নিয়েই পদ্মা সেতুর কর্তৃপক্ষ ভেবেছিলেন যে যদি একদিন আগে এটি তুলে রাখা যায় তাহলে হয়তো তারা মাত্র 5 দিনের বিরতিতে আরও একটি স্প্যান যোগ করতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত আসলে তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ হয়নি। তবে আজকের অগ্রগতি এইটুকুই বলা যায় যে আজকে স্প্যানটিকে ক্রেনে করে নির্ধারিত পিলারের কাছে নিয়ে আসা গিয়েছে। আগামীকাল যখন কাজ শুরু হবে তখন এইটিকে রাতভর এখানে রাখার পরে দুই পাশে নোঙর করার বিষয়টি আছে, একই সঙ্গে পজিশনিং করবে, তারপরে এটিকে আসলে তুলে দেওয়া আনুষ্ঠানিকতা। সেইখানে হয়তো 2-3 ঘন্টার বেশি সময় লাগবে না। সকাল 8টায় সেটি শুরু হবে, তখন হয়তো আপনাদের আবার নতুন করে আপডেট জানাতে পারবো। জাফর, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত পদ্মা সেতুর স্প্যান তোলার সবশেষ খবর। তীব্র বাতাস ও আলোক স্বল্পতার কারণে পদ্মা সেতুর 34তম স্প্যানটি আজ বসানো যায়নি। আগামীকাল সকাল 8টায় সেটি আবার বসানোর কার্যক্রম শুরু হবে। সে খবর জানাচ্ছিলেন রিপোর্টার এহসান জুয়েল। অর্ধেকের বেশি শেষ হয়েছে মেট্রো রেল প্রকল্পের কাজ। দিন রাতের কর্মযজ্ঞে বসছে স্থায়ী রেল লাইন। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন ডিসেম্বরের মধ্যে জাপানে মেট্রোর 5 সেট কোচ তৈরি শেষ হলেই শুরু হবে ট্রায়াল রান। অনেকটাই প্রস্তুত ডিপো এলাকা, ওয়ার্কশপ ও বিরতিতে ট্রেন রাখার ছাউনি। আজহার লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন বাবুল হোসেন। শহর যখন ঘুমায় তখন এমন কর্মব্যস্ততা মেট্রো রেল প্রকল্পে। এটি মেট্রো লাইনের 3 নম্বর অর্থাৎ উত্তর ও দক্ষিণ স্টেশন। চলছে প্ল্যাটফর্ম নির্মাণের কাজ। সব মিলিয়ে স্টেশনে কাজ বাকি আছে মাত্র 4 ভাগের 1 ভাগ। ঘুম বলে কোনো কথা নাই, কাজের কোনো বিরতি নেই, কাজ চলতেই আছে। 102 থেকে 63 পর্যন্ত কাজ অলরেডি হয়ে গেছে। রেলের মতন একটা টলি বানাইছে, ওই লাইনের উপর দিয়ে ওই টলিটা চলে। উত্তরা থেকে আগারগাঁও অংশে রেল লাইন বসানোর প্রাথমিক কাজ শেষ হয়েছে 5 কিলোমিটার অংশে। তবে রেল ট্র্যাকের এমন প্লিন্থ ঢালাই শেষ হয়েছে 2.5 কিলোমিটার। নির্মাণযজ্ঞের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন তাপমাত্রার কারণেই এসব কাজ রাতে করা হয়। ডে টাইম উই উইল ডু দ্য ট্র্যাক লিঙ্কিং, শাটারিং, টিএমটি বার ফিক্সিং, and in night time after 12:30 we start the concrete pouring. এই অংশে বিদ্যুৎ সঞ্চালন সিস্টেম নির্মাণের কাজও চলছে পুরোদমে। একের পর এক এগোচ্ছে স্টেশন নির্মাণের কাজ। 9টা স্টেশনের কাজই আমাদের চলমান।
তবে প্রোগ্রেস এই অংশে বেশ ভালো। ওই অংশগুলো যেহেতু পর্যায়ক্রমে আর অগ্রগতি হচ্ছে, ওখানেও প্রোগ্রেস চলছে। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালকের দাবি, সার্বিকভাবে চলমান প্রকল্পে অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে। সিস্টেমের যে যন্ত্রপাতি যেগুলো আছে, যন্ত্রপাতির অধিকাংশই আমাদের ডিপোতে এসে পৌঁছেছে। শেষের দিকে যে কাজগুলো করার কথা, সেই কাজগুলোই এখন আসলে মূলত হচ্ছে। ইতিমধ্যে আমাদের 2টা মেট্রো ট্রেনের নির্মাণ কাজ জাপানে সম্পন্ন হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পুরোপুরিভাবে মেট্রো রেল চালুর লক্ষ্যে কাজ চলছে বলেও জানান মেট্রো রেলের এই কর্মকর্তা। এটি মেট্রো রেলের ডিপো এলাকা। মেট্রো কোচগুলোর মেরামতের জন্য এরই মধ্যে এখানে বিশাল আকৃতির একটি ছাউনি নির্মাণ করা হয়েছে। একইভাবে এলাকায় চলছে ছোট বড় 52টি স্থাপনার নির্মাণ কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এ অংশে আর মাত্র 4 ভাগের 1 ভাগ কাজ বাকি রয়েছে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে শিক্ষার্থীদের অটোপাসের সমালোচনা করে সরকার বিরোধী রাজনৈতিক দল ও মতের নেতারা বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে করোনাকালে এই সংকট থেকে উত্তরণের কোনো পথ বাতলে দিতে পারেননি তারা। করোনা মহামারীর কারণে গত মার্চ মাস থেকে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আটকে গেছে বিভিন্ন পাবলিক ও স্কুল পরীক্ষা। এখন পর্যন্ত করোনা সংক্রমণ অব্যাহত থাকায় সরকার অটোপাসের সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে সরকারের সমালোচনা শুরু করে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আমি তরুণ, শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে করোনাকালীন পরীক্ষায় অটোপাস, শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ ERI নামের একটি সংগঠন। এতে প্রধান অতিথি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে 3টি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য উপস্থিত থাকার কথা থাকলেও তারা কেউই আসেননি। অনুষ্ঠানে অটোপাসের সমালোচনা করে বক্তারা বলেন, আন্দোলন গড়ে ওঠার আশঙ্কায় সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চায় না বলেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যদি সভা সমিতি চলতে পারে তাহলে কেন স্কুল কলেজ খুলতে পারলেন না? যদি করত তাহলে ছাত্রদের এই আন্দোলন ঠেকাতে পারত না। কিভাবে আপনারা অটোপাস দিবেন? দেওয়ার কোনো পদ্ধতি নির্ধারণ না করে, কোনো জাদুর কাঠি আবিষ্কার না করে, পরিমাপের কোনো ব্যারোমিটার আবিষ্কার না করে আপনারা অটোপাস দিয়ে দিয়েছেন, যেটা হতে পারে না। এখনো সুযোগ আছে। আপনি এই পরিবর্তন এমন না, বাইবেল না যেটা চেঞ্জ করা যাবে না। আপনি ঘোষণা দিয়েছেন, ঘোষণা প্রত্যাহার করেন। করোনার অজুহাতে অটোপাসের নামে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার আয়োজন চলছে বলেও মন্তব্য করেন আলোচকরা। অটোপাস চলবে না, অটোপাসের প্রত্যাহার করতে হবে না রাজনৈতিক দলে, না পরীক্ষার ক্ষেত্রে। এটা জাতিকে ধ্বংস করে, রাজনৈতিক দলের উত্থানকে স্তব্ধ করে দিয়েছে। তবে তাদের বক্তব্যে করোনাকালে অটোপাসের বিকল্প নিয়ে কোনো সমাধান উঠে আসেনি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য মনে করেন, বৈশ্বিক মহামারীর সময়ে শিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনায় অটোপাসের সিদ্ধান্তই যথার্থ। বাংলাদেশে পরীক্ষার্থীর সংখ্যা এবং সেই তুলনায় আমাদের যে অবকাঠামোগত সুযোগ সুবিধা, তাতে কোনোভাবেই স্বাস্থ্যবিধি মেনে তাদের পরীক্ষা নেওয়া সম্ভব নয়। শিক্ষা মন্ত্রণালয় সর্বশেষ যে সিদ্ধান্ত নিয়ে HSC পরীক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থা করেছে, একটা বাস্তব সিদ্ধান্ত হয়েছে। এর বিকল্প আমার চোখে পড়ে না। ফলাফল নির্ণয়ে কিছু জটিলতা থাকলেও তা নিরসনে বিশেষজ্ঞ কমিটি কাজ করে যাচ্ছে বলেও জানান এই শিক্ষাবিদ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 19 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1094 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 3,97,507 জন। দেশে একদিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 10,998 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 22,46,486 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1094 জন। এ নিয়ে দেশে মোট রোগী সংখ্যা 3,97,507 জন। 24 ঘন্টায় মারা গেছেন 19 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,780 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,498 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,13,563 জন। কোভিড পরিস্থিতি মোকাবিলায় বৈজ্ঞানিক সিদ্ধান্তের বাস্তব ভিত্তিক কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিরোধ হয়েছে স্থানীয় সরকার মন্ত্রীর। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বিষয়ক এক ওয়েবিনারে আমলাদের সিদ্ধান্তের চেয়ে বৈজ্ঞানিক মতামতকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নিজ মন্ত্রণালয়ের আপত্তি থাকলেও বৈজ্ঞানিক সিদ্ধান্ত মেনে জোন ভিত্তিক লকডাউনে গিয়ে কোনো ফল আসেনি।
দেশে কোভিড-19 আক্রান্ত কিংবা শনাক্তের হার আগের তুলনায় কিছুটা কমেছে বটে। সবশেষ 24 ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ছিল 9.95%। তবে সামনে শীত থাকায় আলোচনায় ঘুরপাক খাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। শনিবার করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ও করণীয় বিষয়ক এক ওয়েবিনারে বিশেষজ্ঞরা বলেন, শনাক্তের হার 5%-এর নিচে নামার আগ পর্যন্ত প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসার দাবি করা যায় না। আর দ্বিতীয় ঢেউ আসলে বৈজ্ঞানিক সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। এই ভাইরাসের বয়স কিন্তু 1 বছর হয় নাই। আমরা এই ভাইরাসটা শীতকালে কিরকম ব্যবহার করে সেটা এখনো জানি না। এই প্রথম শীতকাল এটা। ভ্যাকসিনের ব্যাপারে কিন্তু রাইট টাইমে রাইট ডিসিশন নিচ্ছি না। পর্যায়ক্রমে আমরা দেখলাম সিনোভ্যাকের টেস্টটা আমাদের হলো না। অনেকগুলো জায়গায় বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্তকে পাশ কাটিয়ে আমলাতান্ত্রিক ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমার অনুরোধ থাকবে এই জায়গাটিতে যেন সরকার আর দ্বিতীয়বার ভুল না করে। ওয়েবিনারে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বৈজ্ঞানিক সিদ্ধান্তে আসা জোন ভিত্তিক লকডাউন কাজে আসেনি। তবে কোভিড পরিস্থিতি মোকাবেলায় সরকারের আন্তরিকতার কোনো কমতি ছিল না বলে দাবি করেন তিনি। ফাইনালি আমার এখানে সিরিয়াস দ্বিমত ছিল এই সমস্ত জোনের ব্যাপারে। আমি বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল আইসোলেশন, কিন্তু সায়েন্টিফিক ডিসিশনে ওইভাবে এসেছে। আসার পর দিয়ে এক্সিকিউশন করে দেখা গেছে যে আমরা তেমন ভালো কোনো ফলাফল পাইনি। ওয়েবিনারে দ্বিতীয় ঢেউয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় নমুনা পরীক্ষা আর জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি নির্দেশনা মানাতে আরো কঠোর হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সমস্যার সমাধান। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ইউরোপ জুড়ে গেল কয়েকদিনে করোনা সংক্রমণের হার দ্বিগুণ হয়েছে। ইউরোপের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু। জাফর, ইউরোপের কয়েকটি দেশে কিন্তু আবারও করোনার যে সংক্রমণ, অর্থাৎ দ্বিতীয় ধাপের যে করোনার সংক্রমণ, তা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং সেই বেড়ে যাওয়ার কারণে ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, বেলজিয়াম সহ সবকটি দেশেই বেশ কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আমি যদি আপনাকে ফ্রান্সের কথা বলি, গেল একদিনে ফ্রান্সে 42,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং গেল কয়েকদিনের চিত্র কিন্তু প্রায় কাছাকাছি, অর্থাৎ 40,000, 38,000, 39,000 এই সংখ্যাগুলো কিন্তু ফ্রান্সে গেল কয়েকদিন থেকেই সংক্রমণের হারগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ফ্রান্সে দ্বিতীয় ধাপের এই করোনার সংক্রমণকে অনেকেই সুনামির সাথে আসলে তুলনা করছেন এবং এর আগেও আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে কিংবা বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তারাও জরিপ করে বলেছিল যে দ্বিতীয় ধাপের ফ্রান্সের যে ঢেউ আসবে সেটি কিন্তু বেশ বড়সড় হয়ে আসবে, সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি আমি বলি যে নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে ফ্রান্সের। আগে আসলে রাজধানী প্যারিস সহ আরো 8টি বড় শহরে কারফিউ জারি করা হয়েছিল, এখন 54টি অঞ্চলে সেটি বর্ধিত করা হয়েছে। পাশাপাশি বেলজিয়ামে কিন্তু 4 সপ্তাহের জন্য বার রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। স্পেনেও একইভাবে 15 দিনের জন্য বার রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে সুইজারল্যান্ডেও কিন্তু বেশ বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছে। আর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কিন্তু বলেই দিয়েছেন যে আমাদের আসলে এখন এই করোনা ভাইরাসের সাথেই বসবাস করতে হবে এবং তিনি এর আগের একটি বক্তব্যে বলেছিলেন যে আগামী গ্রীষ্মকাল পর্যন্ত এখন যে আক্রান্তের হার বা এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি আগামী গ্রীষ্মকাল পর্যন্ত সবাইকে মোকাবেলা করতে হবে। একদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরেন বলেছেন আগামী দিন এবং আগামী সপ্তাহে আসলে ফ্রান্সের জন্য আরো কঠিন পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে এবং সে কারণেই কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে এখন রাত 9টা থেকে 6টা পর্যন্ত যে কারফিউ বলবৎ থাকছে ফ্রান্সে, আগামী দিন হয়তো বা সেটি আরো সময় কমে আসবে, অর্থাৎ 7টা থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখন যেভাবে সংক্রমণ হচ্ছে ফ্রান্সে, সেটি যদি আসলে রোধ না হয় এবং সেটি যদি বন্ধ না হয় তাহলে হয়তো বা আবারও দেশটি লকডাউনের দিকে যেতে পারে এবং ইউরোপের অন্যান্য যে দেশগুলো, সেই দেশগুলো কিন্তু আসলে বিধিনিষেধের কড়াকড়ি আরোপ হতে পারে, অর্থাৎ সংক্রমণ এখন যেদিকে আছে সেটি যদি না কমে। তো জাফর, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ইউরোপের করোনার সর্বশেষ। জাফর। ফ্রান্স সহ ইউরোপের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে প্যারিস থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার লুৎফর রহমান বাবু। শারদীয় দুর্গোৎসবের খবর। রাজধানীতে কুমারী পূজা না হলেও অন্যান্য আচার অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা চলছে। এই মুহূর্তে বনানী পূজা মণ্ডপে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম।
জাফর, ঠিক শারদীয় দুর্গোৎসবের 5 দিনের যে উৎসব, সেই উৎসবের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং মহা অষ্টমীকে শাস্ত্রমতে বলা হয় সবচেয়ে বড় পূজার দিন। জাফর, আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে নগর জীবনের যে পূজার যে আমেজ, সেই আমেজ হয়তো আমরা এখানে লক্ষ্য করছি না। তবে মায়া দুর্গার ভক্তদের মাঝে, মনের মাঝে যেই আমেজ, মনের মাঝে যে রং, সেই আমেজ কিন্তু ঠিকই আমরা আসলে লক্ষ্য করছি। ভক্তরা কিন্তু এখানে আসছেন, মা দুর্গার সমীপে পূজা অর্পণ করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদের একটি আসলে মঙ্গল কামনা যে এই যে চলমান যেই দুর্যোগ চলছে, চলমান যে মহামারী চলছে, যে কোভিড-19, সেটি আসলে মা দুর্গার কল্যাণে সেটি আসলে চলে যাবে, সেটি দূরীভূত হবে পৃথিবী থেকে। আবারও পৃথিবীতে শান্তি এবং সমৃদ্ধি, কল্যাণ চলে আসবে পৃথিবীতে, এই তারা আসলে কামনা করছেন। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে আপনি জানেন জাফর যে এবার কিন্তু মহা অষ্টমীর যে মূল আনুষ্ঠানিকতা কুমারী পূজা, সেটি আসলে এবার অনুষ্ঠিত হয়নি কোভিড-19-এর জন্য। এখানে সকাল থেকে যেই আনুষ্ঠানিকতাগুলো ছিল, সেই আনুষ্ঠানিকতা এগুলো পালিত হয়েছে। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা পূজা অর্থাৎ সন্ধ্যা আরতি এখানে অনুষ্ঠিত হবে, তারই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এখানকার যারা আয়োজক রয়েছেন, তারা আসলে সেই প্রস্তুতি আসলে এখানে নিচ্ছেন। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এখানে সার্বিক পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, আইন শৃঙ্খলা যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে, সেজন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, গুলশান বিভাগের পক্ষ থেকে পুলিশের, পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের পক্ষ থেকেও কিন্তু একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। আমরা এখানে মোটামুটি র্যাব এবং পুলিশ সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদের সদস্য রয়েছে এবং তারা সার্বক্ষণিক কিন্তু এখানে তাদের যে নজরদারি, সেই নজরদারি অব্যাহত রাখছেন তারা। আরেকটি বিষয় বলে রাখি জাফর, সেটি হচ্ছে যে এই যে করোনা কালের নগর জীবনের যে পূজা, সেই পূজাতে আসলে এখানে ভক্তরা আমরা দেখতে পাচ্ছি যে নানা রঙের পোশাক পরে তারা, নানা বয়সী মানুষ কিন্তু এখানে আসছেন এবং এখানে এসে মা দুর্গার সামনে তারা ছবি তুলছেন এবং এবং তাদের যে প্রার্থনা, সেই প্রার্থনা কিন্তু চালাচ্ছেন এবং তারা বলছেন যে এই যে জগতের যে যত অশান্তি, যত অকল্যাণ এবং যত রকম অনিষ্ট, সব কিছু দূরীভূত হয়ে মা দুর্গা আবারও বিদায় নেবেন দশমীর মাধ্যমে, এই তাদের আসলে কামনা। তো জাফর, এই ছিল বনানী পূজা মণ্ডপ থেকে আমার হাতে সবশেষ। দুর্গোৎসবের মহা অষ্টমীর উৎসবের খবর জানাতে বনানী পূজা মণ্ডপ থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তোহা খান তামিম। এদিকে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে বিহিত পূজার মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত। জাফর, আপনাকে মহাষ্টমীর শুভেচ্ছা। আপনি জানেন যে অষ্টমী পুজো শেষ এবং ইতিমধ্যেই কিন্তু শাস্ত্রীয় যে পঞ্জিকা অনুযায়ী নবমী চলছে। অষ্টমী পুজোর পরই কিন্তু দেবীর, মা দুর্গার বাড়িতে যাওয়ার একটি তারা আমরা দেখতে পারি শাস্ত্রীয় ভাবে সেটি, এবং সে কারণেই পুজোর সঙ্গে যারা যুক্ত এবং যারা পুজো করেন তাদের মধ্যে একটি বিষাদের খানিকটা একটু চোখে মুখে ভেসে ওঠে, বিষাদের যে চিহ্ন সেটি। আপনি জানেন যে এবার একটি কোভিড বাস্তবতা, বিশ্ব অতিমারি, এই বাস্তবতাকে ঘিরেই এবারের এই দুর্গা উৎসব কিন্তু শুধু উৎসব নয়, কোট আনকোট দুর্গা পুজো হিসেবে উদযাপিত হচ্ছে ভারতের, গোটা ভারত সহ পশ্চিমবঙ্গে। আপনি জানেন যে ভারতের 130 কোটি মানুষের নজর থাকে পশ্চিমবঙ্গে, আর পশ্চিমবঙ্গের নজর থাকে কলকাতা বরাবরই দুর্গাপুজোর শহর এবং এবারও কিন্তু ব্যতিক্রম হয়নি। কলকাতার বড় বড় ক্লাবগুলোতে পুজো হচ্ছে, উৎসব নয়। আপনি জানেন যে উৎসব করতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট গত সোমবার যে নির্দেশনা দিয়েছেন যে উৎসব নয়, পুজো হবে। কারণ হচ্ছে যে সাধারণ মানুষের ভিড় রুখতে হবে, কারণ 1 মাস আগে যে আমরা ভারতে পিক অবস্থা দেখেছি, রোজ 97 থেকে 98 হাজার মানুষের শরীরে কোভিড-19 পাওয়া গিয়েছিল, 1 মাস পরে এটি কিন্তু সর্বশেষ প্রায় অর্ধেক হিসেবে দাঁড়িয়েছে। আদালত এবং ভারতের কোভিড নিয়ে যারা কাজ করেন তারা চাইছেন যে এই পুজোর মধ্যে ভিড় সংযম থাকুক এবং কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকুক, এবং সেই কারণেই আদালত গত সোমবার দর্শনার্থী শূন্য রাখার নির্দেশ দিয়েছেন এবং সেভাবে আমরা দেখেছি সকাল থেকে, বলা ভালো সকাল থেকে নয়, পুজোর শুরু থেকেই আমরা দেখেছি যে মণ্ডপের বাইরে দর্শনার্থীরা এসেছেন এবং দর্শনার্থীর সংখ্যাও কিন্তু হাতে গোনা কম। আমরা অন্য বছরগুলোতে যেরকম ভাবে যে চেনা ছবিটি দেখি যে সপ্তমী অষ্টমী মানে ভিড় মানে ভিড়ের সুনামি, সেটি কিন্তু নেই। খুব হাতে গোনা, আপনি জানেন 17 থেকে 18 মানে 20 বছরের নিচের
যারা যুবক যুবতী 20 বছরের টিনেজার তাদেরই দেখা গিয়েছে রাস্তা এবং মণ্ডপের ধারে কাছে। মধ্যবয়স্ক এবং বয়স্কদের কিন্তু একদমই আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি মেনে, যে শারীরিক দূরত্ব বিধি মেনে, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পেরেছি যে সেই বিধি মেনে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাচ্ছে পুজোর আয়োজকরা। তো এই ছিল আমার কাছে জাফর ভারতের পশ্চিমবঙ্গের যে পুজোর আয়োজন ও মহাষ্টমী পুজো আয়োজন আমার কাছে থাকা তার সবশেষ। জাফর, কলকাতা থেকে দুর্গাপূজার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। সাবেক অ্যাটর্নি জেনারেল ও দেশের খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিকুল হককে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। আদ্দিন হাসপাতাল, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে 3 দফা জানাজা শেষে বিকেলে তাকে দাফন করা হয়। শুধু আইনঙ্গন নয়, তার চলে যাওয়া পুরো দেশের জন্যই অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন বিশিষ্টজনরা। চিন্তায়, মননে কিংবা কাজে সবকিছুতেই তিনি ছিলেন সততার প্রতিচ্ছবি। আইনকে যিনি কখনোই প্রভাবিত হতে দেননি রাজনীতির কাছে, তাই সমানতালে সমাদৃত ছিলেন সকল দল ও মতের মানুষের কাছে। আইন পেশার সেই সিংহ পুরুষ ব্যারিস্টার রফিকুল হক চলে গেলেন। চিকিৎসকরা জানান, শনিবার সকালে রাজধানীর আদ্দিন হাসপাতালে থেমে যায় 85 বছরের বর্ণাঢ্য এক অধ্যায়। মারা যাওয়ার খবর শোনার সাথে সাথে আদ্দিন হাসপাতালে ছুটে আসেন তার সহকর্মী ও বিভিন্ন রাজনৈতিক নেতারা। তাৎক্ষণিকভাবে প্রথম জানাজায় অংশ শেষে তারা জানান, দেশ শুধু একজন আইনজ্ঞই নয়, হারিয়েছে নিভৃতে কাজ করা একজন দানবীরকেও। তার যত আয়, সেই আয়ের বিরাট একটা অংশ তিনি মানুষের সেবার জন্য ব্যয় করেছেন। আমরা বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে তার অভাব অত্যন্ত অনুভব করছি। তিনি সব সময় নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছেন। এরপর তাকে নেওয়া হয় পুরানা পল্টনের 47/1 বাড়িতে, নিজ আঙিনায়। স্বজনদের পাশাপাশি সেখানেও জাতীয় নানা ইস্যুতে কাণ্ডারির ভূমিকা পালন করায় তাকে স্মরণ করেন সকলে। সেদিন ব্যারিস্টার রফিকুল হক দাঁড়িয়েছিলেন বলেই 2008 সালের নির্বাচন সম্পন্ন হয়েছে, গণতন্ত্র আবার পুনরুদ্ধার হয়েছিল। বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দ্বিতীয় জানাজা শেষে ব্যারিস্টারকে নিয়ে যাওয়া হয় তার জীবনের সবচেয়ে বেশি সময় কাটানো সাদা ভবনের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ফুল দিয়ে তাকে স্মরণ করেন প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন। তিনি যে সাহস দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন রাজনৈতিক নেতা বেগম খালেদা জিয়া সহ সবার পক্ষে তিনি যে সাহসী ভূমিকা রেখেছিলেন, এটা আমার মনে হয় ব্যারিস্টার রফিকুল হককে সবসময় স্মরণ করাবে। তিনি সুপ্রিম কোর্টে অনেক হাজার আইনজীবী আদর্শ ছিলেন এবং সিনিয়রদের মধ্যে উনি পড়ালেখা ছাড়া কোনো সময় কোর্টে যেতেন না, উনি একটা অথরিটি ছিলেন। সুপ্রিম কোর্টের সেই চিরচেনা পথ ধরেই শেষ যাত্রা হয় ব্যারিস্টার রফিকুল হকের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রায় ৩,৬০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়া পিকে হালদার আগামীকাল দেশে ফেরার কথা থাকলেও তিনি ফিরছেন না। দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সকাল ৮টায় দেশে ফেরার কথা ছিল পিকে হালদারের। তবে এরই মধ্যে শনিবার পিকে হালদারের আইনজীবী মাহফুজুর রহমান দুর্নীতি দমন কমিশন ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে তার দেশে না ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২১শে অক্টোবর দেশে ফিরলে বিমানবন্দর থেকে পিকে হালদারকে গ্রেফতার করতে নির্দেশ দেন হাইকোর্ট। এর ৩ দিন পরই নিজের অসুস্থতার কারণ দেখিয়ে দেশে ফিরবেন না বলে নিজ আইনজীবীকে চিঠি দেন পিকে হালদার। নিম্নচাপের প্রভাবে অবিরাম বৃষ্টিতে নওগাঁয় পাকা রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান কেটে ঘরে তোলার আগ মুহূর্তে হঠাৎ এ দুর্যোগে চরম দুশ্চিন্তায় কৃষক। তারা বলছেন, কয়েক দফা বন্যায় চড়া দামে বীজ কিনে রোপণ করা ধানের ফলন বিপর্যয়ে আর্থিক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। সপ্তাহ দেড়েক পরেই ধান কেটে তোলার স্বপ্ন দেখছিলেন নওগাঁ সদর উপজেলার বাইপাস এলাকার কৃষকরা, কিন্তু শনিবার নিম্নচাপের সাথে দমকা বাতাসে পাকা ধানের মাথা পড়ে যায়। সেই সঙ্গে দুমড়ে মুচড়ে যায় অনেক কৃষকের স্বপ্ন। জমিতে পানি জমে পাকা ধান নষ্ট হতে বসেছে। সম্পূর্ণটাই ক্ষতি, এখন ধরবা গেলে খারি পাওয়া যাচ্ছে না, ক্ষতি আবার কি, ক্ষতি তো শেষ, ধান বাতাসে ধান পড়ে গেছে, পোকায় ধানের ক্ষতি হয়েছে। ধান কেবলই ফুলতে পড়ে গেল, পাকাগুলা কাটা যাচ্ছে না, আকাশ খারাপ, পাকা পাকা ভাব, সেই ধানটা বিরাট ক্ষতি। বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি আর দমকা বাতাস জেলার উপর দিয়ে বইছে, এতে নিচু এলাকার ধান পানিতে তলিয়ে গেছে। কৃষক বলছেন, বিঘাপতি ৬ থেকে ৭ হাজার টাকা খরচ হয়েছে। হঠাৎ এই দুর্যোগে ফলন বিপর্যয়ে আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। বিঘাপতি মনে করো ৮-১০ হাজার টাকা খরচ যাইতেছে, এই খরচ কোথায় থাকে উঠবে? ধান তো বর্ষা বদলে সব পড়ে গেছে,
বিঘা তো এখন 5-6 মন হয়তো কঠিন। জেলা কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে 1,92,000 হেক্টর জমিতে রোপা আমন আবাদ রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। রাজশাহীর গোদাগাড়ী হাটে মাছের সরবরাহ কমেছে। এতে পুকুর ও নদীর মাছের দাম কেজি প্রতি 20 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। কয়েকদিনের বৈরী আবহাওয়ায় নদীতে যেতে না পারায় এ বিপত্তি বলে জানান ব্যবসায়ীরা। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। কাকডাকা ভরে নদীতে শিকার করা মাছ নিয়ে নৌকা ভেড়ে রাজশাহীর গোদাগাড়ীর রেলবাজারের ঘাটে কেউ এনেছেন রুই কাতল, কেউ বা বড় বড় বাঘাইর পাঙাশ মাছ, আবার অনেকে নিজের পুকুরের চাষ করা মাছ নিয়ে ভিড় করেন হাটে। এখান থেকে মাছ কিনতে দূর দূরান্ত থেকে পাইকার ও ক্রেতারা ভিড় করেন। তবে বৈরী আবহাওয়ার কারণে নদীতে মাছ ধরতে যেতে পারেননি অনেক জেলেই, তাই সরবরাহও কমেছে। এ কারণে প্রতি কেজি পুকুরের মাছে 20 থেকে 30 টাকা বেড়েছে, আর নদীর মাছে বেড়েছে কেজি প্রতি 60 টাকা। মাছ আজকে কম আমদানি, আড়তদারের আয় রোজগার কম। প্রত্যেকটা মাছে মানে আপনার 20 থেকে 30 টাকা কেজিতে বেশি। উপজেলা প্রশাসন বলছে জেলেদের সাময়িক সংকট কাটাতে অনুদান দেয়া হয়েছে। সরকারের এই প্রণোদনার তারা একটু হলেও পারিবারিকভাবে পিছিয়ে পড়ছে, তাদেরকে বিভিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। গোদাগাড়ী উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 3000। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মেডিকার সেফ লাইফ ভেজি ওয়াশ, ফল ও শাকসবজি পরিষ্কারের ফার্স্ট চয়েস। মেডিকার সেফ লাইফ ভেজি ওয়াশ। বিলুপ্তির পথে বাংলাদেশের মিঠা পানির ডলফিন। গত 2.5 বছরে হালদা নদীতে 28টি ডলফিনের মৃত্যু হয়েছে। ইঞ্জিন চালিত বোটের আঘাত এবং মূল্যবান চর্বির লোভে হালদা নদীতে ডলফিন হত্যা করা হচ্ছে বলে অভিযোগ গবেষকদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামের হালদা নদীতে বিচরণ গাঙ্গেয় প্রজাতির ডলফিনের, স্থানীয়ভাবে যা শুশুক নামে পরিচিত। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এই ডলফিনকে অতি বিপন্ন প্রজাতির লাল তালিকায় রেখেছে। বিশ্বের বিভিন্ন নদীতে অতি বিপন্ন প্রজাতির এই ডলফিন আছে 1100টি, এর মধ্যে হালদাতে আছে 166টি। কিন্তু 2017 সালে সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত 28টি ডলফিনের মৃত্যু হয়েছে। সবশেষ 13ই অক্টোবর 30 কেজি ওজনের একটি ডলফিনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। এই ডলফিনগুলো রক্ষা করার জন্য প্রশাসন, স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি সব মানুষ যদি এগিয়ে আসে, হালদার এই ডলফিন রক্ষা হবে। ইঞ্জিন চালিত বোটের আঘাত, জেলেদের মাছ ধরার জালে আটকা পড়ার পর জেলেরা ও মূল্যবান চর্বির লোভে দুর্বৃত্তরা ডলফিন হত্যা করছে বলে জানান এই হালদা গবেষক। অন্যান্য মাছের বড়শির জন্য টোপ হিসেবে ওই ডলফিনের তেলটাকে ব্যবহার করে। এই জন্য কিছু ডলফিন যখন ধরা পড়ে তখন তারা কি করে, চামড়াটা কেটে চর্বিটা নিয়ে ফেলে। চর্বিটা নিয়ে এটাকে তেল বানায়, তেলগুলো বিক্রি করে। ইঞ্জিন চালিত নৌকার আঘাত, আরেকটা জালে আটকে যাওয়া, এই 3টা কারণে আসলে মূলত ডলফিনগুলো মারা যাচ্ছে। সাধারণ মানুষকে সচেতন ও দূষণ কমানো গেলে বিপন্ন প্রজাতির এই ডলফিনকে বাঁচিয়ে রাখা সম্ভব বলে মনে করেন বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। যারা ভিজিট করতেছি, যারা দেখতেছি, যারা নদীপথে চলাচল করি, যে যেখানে মানুষকে যদি বোঝাতে পারি, আমরা বলতে পারি, এটার গুরুত্ব যদি বোঝাতে পারি, তাহলে আশা করি আমরা ডলফিনকে রক্ষা করতে পারবো। দেশের 12 প্রজাতির ডলফিনের মধ্যে শুধুমাত্র স্বাদুপানি ডলফিন রয়েছে 2 প্রজাতির, গাঙ্গেয় ও ইরাবতী ডলফিন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনাকালে শিক্ষার্থীদের অটো প্রমোশনের সমালোচনা করলেও সমাধান দিল না বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা। এর চেয়ে ভালো বিকল্প নেই মত শিক্ষাবিদদের। এবং তীব্র বাতাস ও আলো স্বল্পতায় পদ্মা সেতুতে 34তম স্প্যান বসানো স্থগিত। কাল সকালে আবার শুরু। মেট্রো রেলের অর্ধেকের বেশি কাজ শেষ। ডিসেম্বরে এই ট্রায়াল। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।